ক্লাস করছিলাম কোভিড এর সময়। তো তখন এরপর এরপর আমার মনে হয় না আমি আর এই জুমে ক্লাস নিছি কখনো। ওই সেই আমরা 2 বছর প্রায় এই প্ল্যাটফর্মে ক্লাস নিছি। তো এখন মানে আমার মানে এমনি জানার জন্য ইয়ে, সবার কি অনলাইনে ক্লাস করার অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে কিনা? মানে আমরা তো ওয়ান ওয়ান ইউএপিতে স্যার পাও নাই। করছি স্যার, অনলাইনে হচ্ছে কলেজে থাকতে ওই যে কোভিড এর সময় করা হয়েছিল। ও, আচ্ছা, কলেজে নাই হয়েছে। স্যার, কখনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, কখনোই অভিজ্ঞতা নাই স্যার। আচ্ছা, অভিজ্ঞতা নেই। আচ্ছা, যাক, মানে তোমরা তো মানে ইউএপি তে পাও নাই, কিন্তু ইউএপি তে কিন্তু 2 সেমিস্টার, দুই না সরি, তিনটা চারটা সেমিস্টার 2 বছর আমাদের পুরা এই ইয়ে প্ল্যাটফর্মে হয়েছে ক্লাসটা। জুমে হয়েছে, কেউ কেউ হয়তো গুগল মিটে নিছে। তো যাই হোক, আমার মনে হয় আমরা স্টার্ট করি। তো লাস্ট ক্লাস আমরা ছিলাম হচ্ছে চ্যাপ্টার, বইয়ের চ্যাপ্টার, আমাদের পিডিএফ এর চ্যাপ্টার 13। সেখান থেকে কিছু গ্রাফ দেখছিলাম। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার? জি স্যার। জি জি স্যার। স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা ছিল, আমাদের লাস্ট ক্লাস আমরা দেখছিলাম যে কিভাবে যদি ইকুয়েশন দেয়া থাকে ভোল্টেজ বা কারেন্টের, সাইনোসয়েডাল গ্রাফের বা এসি গ্রাফের, সেখান থেকে আমরা গ্রাফটা ড্র করতে পারি। তো এক্সাম্পল ছিল, আমরা যদি মনে থাকে যে সে এরকম যদি একটা ইকুয়েশন থাকে, I = 5 সাইন ওমেগা টি +20, সে, আর ভি এর ইকুয়েশন এক্সাম্পল স্বরূপ হচ্ছে 5। আচ্ছা, আমার রেকর্ডিং অন করা উচিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে লাস্ট ক্লাস যেটা দেখছিলাম, এরকম একটা কারেন্টের ইকুয়েশন আর একটা যদি ভোল্টেজের ইকুয়েশন থাকে, সে ওমেগা টি - 30, হ্যাঁ, তাহলে এই অবস্থাতে কিন্তু আমরা দুইটা গ্রাফ স্কেচ করতে পারি, প্লট না, গ্রাফ পেপারে না, ফ্রি হ্যান্ড স্কেচ। তো যেটা বলছিলাম যে এই স্কেচ গুলা করার জন্য আহ, ইয়েটা ভালো হয় যদি আমরা এক্স অ্যাক্সিসটা একটু হালকা ফ্রি হ্যান্ড স্কেচ ইয়ে করে নিই, স্কেলিং করে নিই, তাহলে আঁকতে সুবিধা হয়। তাহলে এটা আমাদের জন্য যদি সে এরকম একটা দুইটা ইয়ে হয়, এখান থেকে আমাদের 30 ডিগ্রি করে যদি আমরা স্কেলিং করে নিই, 30, 60 করে, তারপর সেই অনুযায়ী আমাদের গ্রাফ আঁকা যায়। হুম। আচ্ছা, ওখান থেকে ওই গ্রাফ আঁকার পরে আহ, একটা জিনিস আরেকটা ছিল আমাদের ফেজ রিলেশনশিপ। হ্যাঁ, যে কোন 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 গ্রাফকে লিড করে বা কোন গ্রাফটা ল্যাগ করে, এটা কি সবাই বুঝছে লাস্ট ক্লাস? স্যার এটা আর একবার একটু বুঝছি বলেন। বুঝছি। আচ্ছা, তাহলে এটা আমার একটু মনে হয়, আবার রিপিট করলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই এই যে এই দুইটার জন্য আমার মনে হয় আমি আঁকি, তাহলে আঁকলে একটু সুবিধা হয়। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে এই পুরো জিনিসটা 30 ডিগ্রি করে আমি একটু স্কেলিং করে নেই, 30, 90, 120, 150। তাহলে এভাবে করে আঁকলে আমাদের স্কেলিংটা ঠিক থাকে। আবার এগুলো কিন্তু আমি স্কেল দিয়ে ধরে করতেছি না, এটা হচ্ছে মোটামুটি চোখের আন্দাজে। 240, 70, 300, 330, 360। হ্যাঁ, তাহলে প্রতিটা 30 ডিগ্রি স্কেলিং হলো, আবার পিছন দিকেও সেম ভাবে -30, -60, সে -90 পর্যন্ত যাচ্ছে। -90, এটা হচ্ছে আমাদের থেটা অ্যাক্সিস বা ওমেগা টি অ্যাক্সিস বলতে পারি, থেটা অথবা ওমেগা টি অ্যাক্সিস। হ্যাঁ, আর উপরে হচ্ছে আমাদের ভ্যালু অ্যাক্সিস, এটাকে মার্ক করার প্রয়োজন নেই কারণ একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে কারেন্ট। এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ভোল্ট। তাহলে কারেন্টটার আকাশ জন্য আমাদের নর্মাল সাইনোসয়েডাল গ্রাফ, জেনারেল শেপ, আমি উপরে সাইডে ছোট করে রাখতেছি, যে আমাদের সাইনোসয়েডাল গ্রাফের জেনারেল শেপ হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে 0 থেকে শুরু হবে, হাফ সাইকেল হচ্ছে 180-তে, ফুল সাইকেল হচ্ছে 360-তে। সবাই ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জেনারেল সাইনোসয়েডাল গ্রাফ। এখন এখান থেকে যদি আমাদের কারেন্টের শেপটা আঁকতে হয়, আমরা শুরুতে কারেন্টের শেপ আঁকতেছি, তাহলে প্রথমেই দেখা যাচ্ছে 5। এই 5টা হচ্ছে সাইনোসয়েডাল গ্রাফের অ্যামপ্লিচিউড। ম্যাক্সিমাম 0 থেকে উপরে যতটুকু উঠতেছে সেটাকে অ্যামপ্লিচিউড বলা হয়, এটা লাস্ট ক্লাস দেখাইছিলাম। তাহলে আমরা দেখবো এটা অ্যামপ্লিচিউডটা কিভাবে আঁকবো। আরেকটা হচ্ছে +20 আছে, ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি +20।
তাহলে এটার কথা বলছিলাম যে যদি ওমেগা টির সাথে কোনো একটা অ্যাঙ্গেল অ্যাড করা থাকে তাহলে সেই গ্রাফটা পুরাটা লেফট শিফট হবে, পুরা গ্রাফটা বাম দিকে চেপে আসবে 20 ঘর, মানে 20 ডিগ্রি বাম দিকে চেপে আসবে। হ্যাঁ, তাহলে সাধারণত সাইনোসয়েডাল গ্রাফটা শুরু হয় 0 থেকে। হ্যাঁ, তাহলে এখন গ্রাফটা কোথা থেকে শুরু হবে যেহেতু বাম দিকে চেপে আসছে? এনিওয়ান, কেউ কি ট্রাই করবে? 20 জি থেকে। স্যার, ওই যে 20 থেকে, -20। -20 থেকে। -20 থেকে, তাহলে 0 থেকে যদি -20 থেকে। বাম দিকে চাপতে হয় তাহলে ওটা কিন্তু -20 হবে। তাহলে -20 কিন্তু আমাদের জন্য, আমি এখানে অন্য একটা কালার দিয়ে মার্ক করতেছি, -20টা হচ্ছে এখানে -20। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই নর্মাল সাধারণত সাইনোসয়েডালের হাফ সাইকেলটা শেষ হয় 180-তে। এখন এই 180টাও তো বাম দিকে চেপে আসবে 20 ডিগ্রি, তাহলে এটা কোথায় শেষ হবে? স্যার 160। 160 হিসেবে। 160, তাহলে 160 এটাকেও মার্ক করতেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 160, এটা স্পেসের কারণে অ্যারো দিলাম রেড কালার। আচ্ছা, নেক্সট 360টা কোথায় শেষ হবে? 340-তে নাকি? 340 স্যার। 340, ওকে। তাহলে আমাদের 3টা পয়েন্ট আছে। এখন এই 3টা পয়েন্ট দিয়ে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে হাফ সাইকেল, আর একটা হচ্ছে ফুল সাইকেলের পয়েন্টটা। তাহলে আমি এখন এই গ্রাফটা জয়েন করব, জাস্ট এই 3টা পয়েন্টকে সাইনোসয়েডাল গ্রাফ অনুযায়ী জয়েন করে দিব। এই হুম, তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড যেটা ম্যাক্সিমাম উপরে উঠবে এটা হচ্ছে 5, আর মিনিমাম যেটা নামবে সেটা হচ্ছে -5। সবাই ক্লিয়ার? হুম, তাহলে এটা ছিল কারেন্টের ওয়েভ শেপ। নেক্সট সেম ভাবে আমরা ভোল্টেজের ওয়েভ শেপটা আঁকতে চাই। ভোল্টেজের ওয়েভ শেপটা আঁকতে চাই, তাহলে ভোল্টেজের ওয়েভ শেপটা কোথা থেকে শুরু হবে? এখন হচ্ছে ω t -30। তাহলে যে বলছিলাম কোনো ডান একটা, সাইডে যে 30। রাইট, তাহলে যদি কোনো অ্যাঙ্গেল ω t মাইনাস অ্যাঙ্গেল হয় তাহলে ওটার মানে হচ্ছে পুরা গ্রাফটা মাইনাসের কারণে রাইট শিফট করবে, প্লাসের কারণে লেফট শিফট, মাইনাসের কারণে রাইট শিফট, ডান দিকে চেপে যাবে। তাহলে ডান দিকে কত ডিগ্রি চাপবে? 30 ডিগ্রি চাপবে। তাহলে আবারও সাধারণত সাইনোসয়েডাল গ্রাফ শুরু হয় 0 লেভেল থেকে, 0 থেকে। তাহলে 0টা এখন চলে যাবে কোথায়? 30-তে। হ্যাঁ, তাহলে আমি অন্য একটা কালার দিয়ে মার্ক করছি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের স্টার্টিং 30। হাফ সাইকেল 180-র বদলে এখন শেষ হবে 180 + 30, 210, জি স্যার। 210। 210। হ্যাঁ, স্যার 210। 360টা শেষ হবে কোথায়? 340 তে। স্যার না স্যার, 390। 390, তাহলে 390 মনে হয় এদিকে। হ্যাঁ, এখানে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে 390। এখন এই 3টা পয়েন্ট জয়েন করি। আচ্ছা, এখন খেয়াল করি এই ভোল্টেজের অ্যামপ্লিচিউড কিন্তু 15, ঠিক না? তাহলে কারেন্টের যে ওয়েভ শেপটা আমরা আঁকছি অলরেডি, এটা থেকে কি একটু লম্বা হওয়া উচিত না অ্যামপ্লিচিউডটা? জি স্যার, লম্বা হবে স্যার। আঁকার সময় এটা কিন্তু খেয়াল রাখি, এটা একটু লম্বা করে আঁকতে হবে। হ্যাঁ, দেখি তো এটা কাজ করে কিনা। মোটামুটি কাজ করে। হুম, ঠিক আছে। তাহলে এখন আমরা দুইটা আঁকলাম, এটার অ্যামপ্লিচিউডটা মার্ক করে দিই। আমার মনে হয় অ্যামপ্লিচিউড মার্ক করা হয় নাই এখানে। এই অ্যামপ্লিচিউড হচ্ছে একটু একটু মুছতে হবে। তাহলে এই অ্যামপ্লিচিউডটা হচ্ছে কত? 15, আর নিচে মিনিমামটা যত নামতেছে এটা হবে -15। হ্যাঁ, আর এটা মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ওয়েভ শেপ, আর এটা হচ্ছে আমাদের কারেন্টের ওয়েভ শেপ। তাহলে একই স্কেলে, একই এক্স অ্যাক্সিস এবং একই ওয়াই অ্যাক্সিসে আমরা ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ শেপটা আঁকলাম। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার এখানে এই প্রবলেমটা? হ্যাঁ, জি স্যার। ওকে। আচ্ছা, এখান থেকে যেটা এরপরে ছিল আমাদের, যে কারেন্ট আর ভোল্টেজের ওয়েভ শেপ থেকে দেখে বলতে হবে ফেজ রিলেশনশিপ, ফেজ কমেন্ট অন দ্য ফেজ রিলেশনশিপ বিটুইন ভি অ্যান্ড আই।
তাহলে ফেজ রিলেশনশিপটা হচ্ছে কোন গ্রাফটা আগে শুরু হলো, হ্যাঁ, বা কোন গ্রাফটা পরে শুরু হলো, এটি হচ্ছে মূলত ফেজ রিলেশনশিপ। আর কত ডিগ্রি আগে শুরু হলো এটা হচ্ছে আমাদের মেনশন করতে হবে। তাহলে এই দুইটা গ্রাফের মধ্যে কোনটা আগে শুরু হয়? আই আর ভির মধ্যে স্যার আই। আইটা আগে শুরু হয়। আইটা আগে শুরু হবে। এটা কি সবাই বুঝতেছে? কারেন্ট যে আগে শুরু হচ্ছে। হুম তাহলে জি এখান স্যার। থেকে কারেন্ট, এটার কমেন্টটা যেটা করতে হয় সেটা হচ্ছে আই লিডস ভি বাই কত ডিগ্রি। তাহলে কত ডিগ্রি আগে থেকে শুরু হয়। তাহলে এই জিনিসটা বলছিলাম যে কারেন্ট আর ভোল্টেজের স্টার্টিং পয়েন্টের যে পার্থক্যটা, এটা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। স্যার 50 ডিগ্রি। 50 ডিগ্রি। তাহলে এটা কিন্তু এভাবে চিন্তা করতে হবে, ডিস্টেন্স হিসাবে চিন্তা করতে হবে। কেউ যদি মনে করে যে এটা -20 + 30, তাহলে -20 + 30 গুলো 10, তাহলে ফেজ ডিফারেন্স 10 না, এটা 10 না। তাহলে লেন্থ টুকু -20 থেকে +30 যে টোটাল ডিস্টেন্স টুকু, ওই ডিস্টেন্স টুকু হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। তাহলে এই পাশে হচ্ছে 20, ওই পাশে 30, টোটাল ফেজ ডিফারেন্স হচ্ছে 50। তাহলে আই লিডস ভি বাই 50 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আরেকভাবে কমেন্ট করা যায়, আরেকভাবে বলা যায়। এটা যেহেতু আমরা বললাম ই আই, ল্যাক্স আই বাই 50 জি। রাইট, তাহলে উল্টা ভাবে যে ভি পরে শুরু হয়, এটাকে আমরা এইভাবে বলতে পারি ভি ল্যাগস আই বাই 50 ডিগ্রি। তাহলে কেউ যদি মনে চায় যে এটা লিখবে, এটাও কারেক্ট। যে কেউ যদি মনে করে যে এটা লিখবে, এটাও কারেক্ট, দুইটাই কারেক্ট। তাহলে যে কোনো একটা লিখলেই হবে। স্যার একটা ক্লিয়ার কোশ্চেন ক্লিয়ার। করতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার বলো। আচ্ছা স্যার, দুইটা যদি ধরেন আমরা তো এখানে -20 থেকে করছি, আরেকটা হলো +30 থেকে, এখন হুম দুইটাই যদি ধরেন স্যার -20 আর -30 এলো, সেই ক্ষেত্রে কি আই হ্যাঁ, লিডসটা আগে এই হবে না? দেখা দিচ্ছি। একটা হচ্ছে তুমি বললা একটা -30 থেকে আরেকটা গ্রাফ শুরু হলো সে, হ্যাঁ আর এটা হলো এরকম -20। -20 থেকে। তাহলে এই ক্ষেত্রে ধরো সে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সে আই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দুইটার মাঝখানের ডিস্টেন্স টুকু কত? 10। 10। 10 না স্যার। না না, 50-50। হ্যাঁ, 10 স্যার 10। মাঝখানে 10, 10। সরি স্যার। মাঝখানে ডিস্টেন্স টুকু 10। হ্যাঁ, তাহলে এখানের কমেন্টটা হবে ভি লিডস আই বাই 10 ডিগ্রি। ঠিক আছে, আবারও এইটাকে ওই যে প্লাস মাইনাস না ধরে এটাকে যদি ডিস্টেন্স লেন্থ হিসেবে চিন্তা করি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হয়। আমি জি দেখছি স্যার, প্লাস, এখন মানে এটা একটু একটু প্রবলেম ছিল তো এটাই, হ্যাঁ এখন প্লাস, বুঝছি স্যার। কারণ এই প্লাস মাইনাসের ঝামেলাতে কিন্তু ফেজ ডিফারেন্সের মান ভুল হয়ে যাবে। এটাকে সিম্পলি ডিস্টেন্স লেন্থ হিসেবে চিন্তা করি। হ্যাঁ, এই দুইটার মধ্যে পার্থক্য কত, এই লেন্থের মধ্যে পার্থক্য কত। ওকে, আচ্ছা, তাহলে এটাকে ছিল আমাদের এটা তা। এই ক্যাটাগরির প্রবলেম আসলে আমাদের এই চ্যাপ্টারে শেষ হয় নাই, এটা যদিও আমাদের ইন্ট্রোডাকশন ছিল। এই চ্যাপ্টার 13-এর কিছু অংশ আমাদের এই প্রবলেম। এটা কিন্তু আবার চ্যাপ্টার 14-এ আবার ফেরত আসবে। এই অঙ্কগুলা সেম অঙ্ক, জাস্ট হালকা একটু মডিফাই হবে। ওই অঙ্কগুলোর সাথে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্সের ইয়েগুলো অ্যাড হবে, ফ্যাক্ট গুলো অ্যাড হবে। তাহলে ওইটা আমরা ফেরত আসবো ওই অঙ্কগুলাতে। হ্যাঁ, তো আমার আমার মনে হয় এইটাকে আমরা চ্যাপ্টার 14-এ যেটা আমাদের মডিফিকেশন, ওইটার জন্য আমরা বাদ রাখি, ওখানে আমরা আরেকটু প্র্যাকটিস করবো। আজকে আমি নতুন আরেকটা এই চ্যাপ্টার 13-এরই প্রবলেম। এটা হচ্ছে আমাদের, আমরা করব অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু, তাহলে একটা সাইনোসয়েডাল বা এসি গ্রাফের, হ্যাঁ এসি ওয়েভ শেপ বা সাইনোসয়েডাল ওয়েভ শেপের অ্যাভারেজ ভ্যালু কিভাবে বের করে। হুম, তাহলে সে আমি যদি গ্রাফ একটা একটা সাইনোসয়েডাল ওয়েভ শেপ আঁকি, এই সাইনোসয়েডাল ওয়েভ শেপের এটা হচ্ছে সাইন গ্রাফ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 360 ডিগ্রি। হুম আচ্ছা, এটা কি সবাই জানে নাকি যে 180-কে যে পাই লেখা যায়, আর 360-কে যে 2 পাই লেখা যায়? জি স্যার জি জানি। স্যার। তাহলে এটা জাস্ট সিম্পলি একটা রেডিয়ানে, আরেকটা হচ্ছে ডিগ্রিতে। ডিগ্রিতে লিখলে 180, রেডিয়ানে লিখলে পাই। আচ্ছা, আর এটা ছিল আমাদের উপরে, এটা ছিল অ্যামপ্লিটিউড এ, আর এটা হচ্ছে -a। তাহলে এরকম একটা গ্রাফের, একটা সাইনোসয়েডাল গ্রাফের অ্যাভারেজ ভ্যালু কত? অ্যাভারেজ ভ্যালু মানে আমাদের একটা ফুল সাইকেলের মধ্যে যতগুলা মান আছে সবগুলাকে যদি যোগ করে দেই, ডিভাইডেড বাই টোটাল টাইম,
মানে যে সিম্পলি আমি যে সিম্পল চিন্তা করি যে একটা কয়েকটা জিনিস দেওয়া হলো, এটার অ্যাভারেজ বের করতে বললে কি কি করতে হয়, যে আমাদের সবগুলা মান যোগ করে ডিভাইডেড বাই নাম্বার অফ ভ্যালুস, কতগুলা ভ্যালু দিয়ে ভাগ দিলাম। তাহলে এখন এখানে আমাদের সাইনোসয়েডাল গ্রাফের মধ্যে প্রতিটা পয়েন্টের ভ্যালুকে যদি ইন্ডিভিজুয়ালি যোগ করে দেই ডিভাইডেড বাই টোটাল টাইম বা টোটাল আমাদের অ্যাঙ্গেল যেটা, সেটা করা যায় কিনা। হুম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। তাহলে এখন এই গ্রাফগুলোর অ্যাভারেজ ভ্যালু কত হবে, কারো কি কোনো আইডিয়া আছে? সাইনোসয়েডাল গ্রাফের অ্যাভারেজ ভ্যালু কিভাবে বের করা যায়, বা কত হবে, মান কত হবে? স্যার আচ্ছা। 2 পাই প্লাস পাই দ্বারা ভাগ 2 দিয়ে উম, কি করা যাবে কিনা? না না না, আচ্ছা এইটা হচ্ছে খুব সহজেই বলে দেই, যে যে কোনো সাইনোসয়েডাল গ্রাফ বা এসি ওয়েভ শেপ যেটার এক্স অ্যাক্সিস এর উপরে দেখতে যেমন নিচে দেখতে যদি একই রকম হয়, তাহলে কি পজিটিভ আর নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ। তাহলে একটা পিওর জি স্যার, সাইনোসয়েডাল ওয়েভ জিরো হবে। জিরো হবে। তাহলে একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে জিরো। এটা কি সবাই বুঝতেছে? হুম। পিওর সাইনোসয়েডাল ওয়েভের জি স্যার। সবসময় অ্যাভারেজ ভ্যালু হচ্ছে জিরো। আচ্ছা, তাহলে এই অ্যাভারেজ ভ্যালু আরেকটা এক্সাম্পল দেই। হ্যাঁ, শুধু সাইন দিয়ে না, অন্য আরো তো গ্রাফ থাকতে পারে। হ্যাঁ, এই গ্রাফটা, এই গ্রাফ, এটার ম্যাক্সিমাম ভ্যালু 5, মিনিমাম ভ্যালু -5। এটা হচ্ছে টাইম অ্যাক্সিস টি, এটা হচ্ছে 1 1 সেকেন্ড, টি ইন সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 2। এই গ্রাফটার অ্যাভারেজ ভ্যালু কত? স্যার এটা জিরো হবে। এটাও জিরো হবে। তাহলে যে কোনো গ্রাফ যেটার এক্স অ্যাক্সিস এর উপরে দেখতে যেমন আর নিচে দেখতে একই রকম, সেই গ্রাফটার অ্যাভারেজ ভ্যালু জিরো। হ্যাঁ, এটা কি সবাই রিয়েলাইজ করতেছে? হ্যাঁ। তাহলে জি স্যার। এক্স অ্যাক্সিস সিমেট্রিক্যাল, এনি গ্রাফ সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস এর উপরে আর নিচে দেখতে একই রকম, সেগুলোর অ্যাভারেজ ভ্যালু জিরো। তাহলে হোয়াট অ্যাবাউট যে গ্রাফগুলো আমাদের একরকম দেখতে না? হ্যাঁ, যে এই যে এরকম একটা গ্রাফ, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে আমাদের এরকম একটা গ্রাফ, নিচে এখানে -10। তাহলে এই গ্রাফটার অ্যাভারেজ ভ্যালু কত? হ্যাঁ। তাহলে এখানে আমাদের টাইম মেনশন করতে হবে, এটা 1, এটা 2, এটা সেকেন্ডে, টাইম হচ্ছে সেকেন্ড। তাহলে এখন কিন্তু এই গ্রাফটা যেটা সিমেট্রিক্যাল না, দেখতেই বোঝা যাচ্ছে উপরে দেখতে একরকম নিচে দেখতে আরেক রকম, এই গ্রাফটার কিন্তু ভ্যালু, কিন্তু অ্যাভারেজ ভ্যালু কিছু একটা আছে, এটা কিন্তু জিরো বলা যাবে না। হ্যাঁ। জি তাহলে স্যার। এখান থেকে অ্যাভারেজ ভ্যালু বের করার জন্য আমাদের দুইটা মেথড আছে, আমি দুইটা মেথডই দেখাই দিচ্ছি। তাহলে প্রথম মেথড হচ্ছে এরিয়া বের করব। তাহলে একটা এরিয়া হচ্ছে আমাদের, এই এরিয়াটাকে আমরা বলতেছি পজিটিভ এরিয়া। হ্যাঁ। আর এই এরিয়াটাকে বলতেছি আমরা নেগেটিভ এরিয়া। দেখো তো বোঝা যাচ্ছে কিনা, দুইটা এরিয়া বের করব। হুম? তাহলে অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলা, প্রথম প্রথম নিয়ম হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অ্যাভারেজ ভ্যালু হচ্ছে, প্রথম রেড মার্ক করার এরিয়াটা কত হবে? হ্যাঁ, লেন্থ হচ্ছে, এই যে খেয়াল করি, লেন্থ হচ্ছে 1 আর উইথ হচ্ছে 4, উপরে হাইট হচ্ছে 4। হ্যাঁ, তাহলে এটার লেন্থ কিভাবে বের করবো, এই এরিয়া কিভাবে বের করবো? রেক্টেঙ্গেলের এরিয়া, স্যার 4 × 1 না? স্যার 4 4 গুণ 1। 4 গুণ 1, এটা সবার জানা উচিত। রেক্টেঙ্গেলের এরিয়া, লেন্থ ইন্টু উইথ, হ্যাঁ, লেন্থ ইন্টু হাইট, তাহলে 4 × 1। আচ্ছা, নেক্সট, এটা গেল পজিটিভ এরিয়া, এক্স অ্যাক্সিস এর উপরের এরিয়াটাকে পজিটিভ এরিয়া বলতেছি, মাইনাস নেগেটিভ এরিয়া হচ্ছে এক্স অ্যাক্সিস এর নিচের এরিয়াটুকু, এটার এরিয়া কত হবে? কেউ কেউ বলতে পারবে ওয়ান কি? ইন্টু টেন 1 × 10। দেখো তো সবাই বুঝতেছে কিনা এটা কিভাবে 1 × 10 হলো। লেন্থ হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 2 মানে কি, লেন্থ হচ্ছে 1 নাকি? জি স্যার। হ্যাঁ, মানে এই লেন্থটুকু, স্যার এই যে এই লেন্থটুকু হচ্ছে এই লেন্থটুকু হচ্ছে 1, আর হাইট এখানে কত? 1 এর জায়গায় স্যার 0 থাকলে তখন স্যার 2 হইতো। 1 এর জায়গায় কিভাবে জিরো হবে? জিরো তো এখানে। মানে স্যার সাপোজ যে 1 এর মানটা মানে 0 ধরলাম, তো সেই জিরো থেকে হিসেবে তো সেই ডিস্টেন্সটা যদি 2 হবে। গ্রাফটা জিরো থেকে শুরু হতো,
তাহলে ওইটা লেন্থ 2 হইতো। হুম? তাহলে এই জি 1 স্যার, সেকেন্ডটা এটাই মিন করতে চাইছিলাম। লেন্থটা হচ্ছে 2 - 1 আর কি, যে যে ডিফারেন্সটা। আর হাইট হচ্ছে 10 নাকি? তাহলে এরিয়া হচ্ছে 1 × 10। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে পজিটিভ জি এরিয়া স্যার। মাইনাস নেগেটিভ এরিয়া, পজিটিভ এরিয়া হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপর এরিয়া, আর এক্স অ্যাক্সিস এর নিচের এরিয়াটাকে আমরা নেগেটিভ এরিয়া বলছি। ওকে, ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলার মধ্যে পজিটিভ এরিয়া মাইনাস নেগেটিভ এরিয়া ডিভাইডেড বাই টোটাল টাইম অথবা টাইম পিরিয়ড। হ্যাঁ, টাইম পিরিয়ড অলরেডি আমি ফার্স্ট ক্লাস দেখাইছিলাম। টাইম পিরিয়ড হচ্ছে যদি গ্রাফটা বারবার রিপিট করে, যেমন এই গ্রাফটা তো রিপিট করে নাই, কথার কথা যদি গ্রাফটা রিপিট করতো, এরকম এরকম একটা গ্রাফ হইতো, সেম ভাবে আবারও গ্রাফটা এইভাবে রিপিট করতেছে, তাহলে আমার এখানে ডিভাইড হবে টাইম পিরিয়ড দিয়ে। হ্যাঁ, আচ্ছা যদি টাইম পিরিয়ড না থাকে, মানে এটা গ্রাফটা রিপিট না করে, তাহলে টোটাল টাইম দিয়ে ভাগ হবে। সবাই কি বুঝতেছে এটা? জি স্যার। ওকে, তাহলে এখন ডিভাইড বাই স্যার কত হালকা হবে? একটু বুঝাইলে বেটার হয় আর একটু। আচ্ছা 2 হবে, ডিভাইড 2 হবে। ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে টাইম পিরিয়ড দিয়ে ভাগ হবে, মূলত কথা হচ্ছে টাইম পিরিয়ড দিয়ে ভাগ হবে। যদি গ্রাফটা বারবার রিপিট করে, তাহলে আমাদের টাইমটা হবে একটা সাইকেলের টাইম। হ্যাঁ, তো একটা সাইকেল মানে একটা টাইম পিরিয়ড। হ্যাঁ, আর যদি গ্রাফটা রিপিট নাই করে, যেমন আমরা যেভাবে আঁকছিলাম, যে এটা এটা, হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের যেহেতু সাইকেল রিপিট করতেছে না, তো গ্রাফটা রিপিট করছে না, তাহলে এখানে টাইম পিরিয়ড বলতে কিছু নাই। এখানে হচ্ছে একটাই সাইকেল, টোটাল টাইম দিয়ে ভাগ হচ্ছে, ডিভাইড বাই 2। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। সবাই কি ক্লিয়ার স্যার? কারো জি কোনো প্রশ্ন স্যার। এখান থেকে? জি স্যার। স্যার ওই যে রিপিট করলে স্যার ওইখানে কি নিচে 2 হবে, মানে ফুল নিচে সাইকেলের হচ্ছে টাইম পিরিয়ডটা নিব না আমরা? না, ফুল সাইকেলের টাইম টেবিল না, আমরা হচ্ছে একটা সাইকেলের যে টাইমটা ওটা দিয়ে ভাগ দিব সবসময়। হ্যাঁ, বোঝা যাচ্ছে? জি স্যার, ওরকম একটা করা গেলে স্যার ভালো হইতো। এই যে যেগুলো এটাতেই করো, এটাই করো, একই তো। এই তুমি যে এরিয়া বসাচ্ছ, দেখো তো তুমি এরিয়া কি এগুলার এরিয়া বসাচ্ছ? না, এগুলো এরিয়া বসাচ্ছ না, আমরা না কাজ স্যার। করতেছি একটা সাইকেল দিয়ে, একটা সাইকেল নিয়ে, ঠিক না? আমরা কাজ করতেছি হচ্ছে প্রথমে এই এই মানে একটা, যদি মাল্টিপল সাইকেল থাকে, আমরা কাজ করবো হচ্ছে একটা সাইকেল দিয়ে। তাহলে এখানে আমাদের 3 থাকতে পারে, কথার কথা, এখানে টাইম টাইম হচ্ছে 3, এখানে টাইম হচ্ছে 4। আমাদের এই অংশটুকু প্রয়োজন নাই, কারণ আমরা কাজ করতেছি শুরুর এই এইটুক নিয়ে। গ্রাফ তো বারবার রিপিট করবে। এখন রিপিট করা মানে আসলে তুমি 2 সাইকেলের অ্যাভারেজ ভ্যালু বের করা যে কথা, এক সাইকেলের অ্যাভারেজ ভ্যালু বের করা একই কথা। বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, তাহলে জি আমাদের ওই স্যার। ওই পরের পরের সাইকেল গুলার নিয়ে কাজ করার প্রয়োজন নেই, আমরা একটা সাইকেলের মধ্যেই থাকবো। তাহলে একটা সাইকেল বলতে একটা টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড হচ্ছে আমাদের জন্য এখানে 2। আর আমাদের এই পজিটিভ এরিয়া নেগেটিভ এরিয়াও জাস্ট প্রথম সাইকেলের জন্য যেটা আসে সেটা। হুম, জি বুঝা যায়? স্যার। Okay. জি স্যার, জিরো ক্লিয়ার। থেকে জিরো থেকে যে অব্দি যাবে একটা স্যার, সেই অব্দি টাইম পিরিয়ড নিব তো আমরা। মানে এখান থেকে 0 থেকে 2 অব্দি গেছে বলে 2 ধরছি আমরা টাইম পিরিয়ডটা। হ্যাঁ হ্যাঁ, মানে যতটুকু পর্যন্ত একটা সাইকেল, মানে আবার যদি রিপিট করা শুরু করে, ওইটার টাইম নেওয়ার প্রয়োজন নাই, যেখানে যে জি স্যার, একটা বুঝছি। সাইকেল সেই টাইমটা দিয়ে ভাগ দিলেই হবে। জি স্যার। এখন এভারেজ ভ্যালুটা কি -3 তে লিখবো নাকি শুধু 3? না না, অবশ্যই এখানে মাইনাস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু মাইনাস হতে পারে, আমাদের ভোল্টেজের মান যদি মাইনাস হতে পারে অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা খেয়াল করি তাহলে এই এই শেপটা, এই যে ভোল্টেজের এই শেপটা বা এই শেপটা, এটা কিন্তু ভোল্টেজের একটা শেপ হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ভোল্টেজ শেপ, আমরা কিন্তু এরকম একটা ভোল্টেজ শেপ জেনারেট করতে পারি। আমাদের এরকম সার্কিট আছে যেটা এরকম একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবে, যেটার উপরের অ্যাম্পলিটিউড হচ্ছে 4, নিচের অ্যাম্পলিটিউড হচ্ছে -10। তার অ্যাসিমেট্রিক গ্রাফ বা আনসিমেট্রিক্যাল গ্রাফ এটা। আচ্ছা, এই মানটা কত আসে? 4 - 10, 6 আর -3। -3 আসে। -3 আসে, তাহলে 3। তাহলে এই অ্যাভারেজ ভ্যালুর ইউনিটটা হবে, এককটা হবে গ্রাফের মধ্যে ওয়াই অ্যাক্সিস এর যে ইউনিটটা, সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালুর ইউনিট, তাহলে -3 ভোল্ট। ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এটা স্যার একটা এখানে মেথড। অ্যাম্পিয়ারের গ্রাফটা হলে স্যার অ্যাম্পিয়ার বসতো। অ্যাম্পিয়ার বস্তু, রাইট। ওয়াই অ্যাক্সিস এর যে ইউনিট, সেই সেই ইউনিটটাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু ইউনিট। আচ্ছা, আরেকটা হচ্ছে আরেকটা ফর্মুলা।
হ্যাঁ, যেটা অ্যাভারেজ ভ্যালু বের করার এই একটা নিয়ম, আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করে। আশা করি সবাই ইন্টিগ্রেশন পারে। হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালু, তাহলে ইন্টিগ্রেশনের নিয়মটা হচ্ছে এই অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলা একইভাবে ইন্টিগ্রেশন করব। যেহেতু আমাদের দুইটা এরিয়া আছে, তাহলে দুইটা এরিয়ার জন্য আমাদের দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে 1। আচ্ছা, 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা কত আছে? স্যার 4 নাকি স্যার এটা? 4। 4। 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু হচ্ছে 4 dt। এটা হচ্ছে ইন্টিগ্রেশন প্লাস, হ্যাঁ প্লাস না, সরি, এটা যেহেতু মাইনাস নিচের সাইডে, হ্যাঁ, বা প্লাসও লিখতে পারি, আমি পরে চেঞ্জ করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, প্লাস। এখন আমরা ইন্টিগ্রেশন করবো হচ্ছে পরের এরিয়াটার জন্য। পরের এরিয়া হচ্ছে 1 থেকে 2। 1 থেকে 2-র মধ্যে ভ্যালুটা কত? স্যার স্যার -10। -10। -10। -10 dt। ঠিক আছে, আবারও ডিভাইডেড বাই টোটাল টাইম বা টাইম পিরিয়ড। হ্যাঁ, আমাদের জন্য টাইম পিরিয়ড হচ্ছে 2। সবাই কি ক্লিয়ার? হুম, দেখো তো বোঝা গেছে কিনা। গ্রাফের জি থেকে স্যার। দেখে ইন্টিগ্রেশনটা কিভাবে করলাম। তা গ্রাফের যে কয়টা অংশ, প্রতিটা অংশের এরিয়া বের করতে হবে, অথবা প্রতিটা অংশকে ইন্টিগ্রেট করতে হবে। কিভাবে করা যায়? তাহলে এই প্রথম অংশটুকুর ইন্টিগ্রেশনটা কি হবে? প্রথম অংশটুকু ইন্টিগ্রেশন হচ্ছে 4 কে ইন্টিগ্রেট করলে আসে, মুছে দেই, ইন্টিগ্রেশন তো করে ফেলছি। তাহলে 4 কে ইন্টিগ্রেশন করলে হবে 40। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টি ইন্টিগ্রেশন। আপার লিমিট 1। আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, প্লাস -10 কে ইন্টিগ্রেট করলে আসবে -10t। আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট 1, ডিভাইডেড বাই 2। করে দেখো, ক্যালকুলেটরে করে দেখো, উপরে যে আনসার আসছে এটাতেও সেম আনসার আসবে। জি স্যার। হুম, তাহলে অ্যাভারেজ ভ্যালু বের করার নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে জাস্ট এরিয়া দিয়ে, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন করে। তার সেম ভ্যালুই আসছে। সেম। ওকে, তাহলে একটা অঙ্ক, এটা এগুলো কিন্তু বইয়ের মধ্যে নাই। আমি এই অঙ্কটা এখন যেটা দিব, এটাকে আমরা নিজেরা ট্রাই করতে পারি কিনা একটু, এখানে সবাই যেহেতু আছে এখানে। স্যার এটা তো আমরা যে কোনো একটা নিয়মই করতে পারি, তাই না? যে কোনো একটা নিয়মে করতে পারো। হ্যাঁ, এটা এইভাবে রাখা যায় কিনা। হুম, এই ভ্যালুটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, 5, হচ্ছে 7, হচ্ছে 3, 4। এটার অ্যাভারেজ ভ্যালু কি বের করা যায় কিনা দেখো তো। জি স্যার, স্যার ত্রিভুজটাকে আলাদা করতে হবে। হুম, তাহলে এটা আমাদের এরিয়া দিয়েও করা যায়, অথবা হ্যাঁ ইন্টিগ্রেশন দিয়েও করা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এরিয়া দিয়ে করলে এটা উপরের এরিয়া গুলা কি আছে আর নিচের এরিয়া গুলা কি আছে। আচ্ছা, উপরের এই অংশটুকু, এটা কি একটা ট্রাপিজিয়াম না? জি স্যার। হ্যাঁ, ট্রাপিজিয়ামের এরিয়া কি মনে আছে কিভাবে বের করতে হয়? তো হাফ ইন্টু জি স্যার, মনে আছে সমান্তরাল হাফ বাহু ইন্টু যোগ সমান্তরাল যোগফল ইন্টু যোগফল ইন্টু করা। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল মাল্টিপ্লাইড বাই হাইট। হ্যাঁ, তাহলে আমি দুইভাবেই করে দিচ্ছি, ইয়ে দিয়েও করব, ইন্টিগ্রেশন দিয়েও করব, ইয়ে এরিয়া দিয়েও করব। তাহলে প্রথমে অ্যাভারেজ ভ্যালু, যার যেটা পছন্দ সেটা ফলো করতে পারে। অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে প্রথমটা যেহেতু ট্রাপিজিয়াম,
তাহলে ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে উপরেরটা রেড কালার যেটা মার্ক করা, ওটা তো পজিটিভ এরিয়া, তাহলে অবশ্যই এটা প্লাস হবে। তাহলে হাফ ইন্টু দুইটা প্যারালাল বাহুর যোগফল। তাহলে এটার প্যারালাল দুইটা বাহু হচ্ছে, এই যে এটা একটা প্যারালাল বাহু, জিরো থেকে, এখানে মার্ক করা হয়নি জিরো, এটা হচ্ছে জিরো। তাহলে জিরো থেকে থ্রি, তার মানে এটার লেন্থটুকু কত, থ্রি, 3, প্লাস 2. আরেকটা প্যারালাল বাহু কত, টু। ওয়ান থেকে থ্রি, ঠিক না? তাহলে Yes, প্লাস sir. টু মাল্টিপ্লাইড বাই 3. মাল্টিপ্লাইড বাই থ্রি, হাইট হচ্ছে থ্রি। সবাই ক্লিয়ার? এটা প্রথমটার এরিয়া। আচ্ছা, যেহেতু এটা এক্স অ্যাক্সিস এর উপরে আছে, এটা পজিটিভ এরিয়া, এটা প্লাস থাকবে। আর যেটা নিচে আছে এরিয়াটা, সেটা হচ্ছে নেগেটিভ এরিয়া, তাহলে সেটার সামনে একটা মাইনাস দিতে হবে। আচ্ছা, সেম ভাবে হাফ ইন্টু দুইটা প্যারালাল বাহুর যোগফল। এখানের দুইটা প্যারালাল বাহু হচ্ছে থ্রি থেকে সেভেন, তাহলে ফোর, প্লাস আরেকটা হচ্ছে থ্রি থেকে ফাইভ, তাহলে টু, হ্যাঁ, ইন্টু হাইট হচ্ছে ফোর। খেয়াল করি আবার হাইটটা -4 না বসাই, অলরেডি নেগেটিভ এরিয়ার জন্য কিন্তু অলরেডি মাঝখানে একটা মাইনাস ব্যবহার করছি। হ্যাঁ, তো এখানে কিন্তু এরিয়া, জাস্ট এরিয়া বের হচ্ছে। সবাই ক্লিয়ার? Yes, sir. ডিভাইডেড বাই টোটাল টাইম 7. অথবা টাইম পিরিয়ড 7। দেখো তো ক্যালকুলেট করলে কত আসে। স্যার 0.642। 0.6, 0.6, স্যার একটা মাইনাস আসবে আগে। হ্যাঁ, সামনে মাইনাস হবে। জি স্যার, সামনে মাইনাস হবে। আচ্ছা, তাহলে ওয়াই অ্যাক্সিসটা আমি মার্ক করে নেই, সে ওয়াই অ্যাক্সিস হচ্ছে কারেন্টের ওয়েভ শেপ। হ্যাঁ, তাহলে এইখানের এই অ্যাভারেজ ভ্যালুর ইউনিটটা এককটাও হবে অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট যে আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশনের জন্য আবারও অ্যাভারেজ ভ্যালু আবার সেম ভাবে বের করতে যাচ্ছি। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালু বের করার জন্য ইন্টিগ্রেশন যখন করব, এখন কয়টা অংশ আছে এই গ্রাফটার, ভাগ করব, যে ইন্টিগ্রেশনটা ভাগ করব, কয়টা অংশে ভাগ করব, কেউ কি বলতে পারবে? স্যার 4টা অংশে। 4টা অংশ, স্যার। 4টা অংশ। কিভাবে কিভাবে? প্রথম অংশটা কি? স্যার দেখেন, ত্রিভুজ। প্রথম অংশটা ত্রিভুজ, এরপর চতুর্ভুজ, আর তাহলে প্রথম অংশের লোয়ার লিমিট আর আপার লিমিটটা জানতে চাই। 0, 1. 0 to 1। 0 থেকে 1। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে কি আছে? 0 থেকে 1 এর মধ্যে কি একটা ত্রিভুজটা আছে, কনস্ট্যান্ট ভ্যালু, নাকি একটা স্ট্রেট লাইন? এটা একটা স্ট্রেট লাইন না? হ্যাঁ, জি স্যার। এটা একটা জি স্যার। সরল রেখা। তাহলে এই সরল রেখার জন্য কি আমি কি এখানে ডাইরেক্টলি কোনো মান বসাইতে পারবো? না স্যার। মান বসাতে না। পারবো না। তাহলে কি বসাইতে হবে? ওইটার ইকুয়েশনটা বসাইতে হবে, ওই সরল রেখার ইকুয়েশন। দেখে সবাই বুঝছে? হ্যাঁ, যদি স্যার, এর আগের প্রবলেমটাতে সে আগের প্রবলেমের মধ্যে 0 থেকে 1 যখন আমি ইন্টিগ্রেট করতেছিলাম, তখন কিন্তু আমি ডাইরেক্টলি 4 বসাইছি। কারণ কি, 0 থেকে 1 এর মধ্যে একটা কনস্ট্যান্ট ভ্যালু 4, কিন্তু এখানে কিন্তু আমি দেখতেছি এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালু না, এটা একটা সরল রেখা, স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের জন্য তো আর আমি ডাইরেক্ট কোনো মান বসাইতে পারবো না, সেক্ষেত্রে আমার বসাইতে হবে একটা ইকুয়েশন, ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বসাইতে হবে। আচ্ছা, এখন আশা করি সবাই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা জানি কিভাবে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হয়, জানা আছে? জি স্যার। জি স্যার। তাহলে দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট যদি জানা থাকে, সেখান থেকে কিন্তু আমি জিরো, এটা হচ্ছে 0, 0 পয়েন্ট, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, 1, 3। এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট আগে, তারপর ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেট। তাহলে দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট থেকে কি আমি ইকুয়েশন বের করে নিতে পারি না? হ্যাঁ, আচ্ছা, স্যার। তাহলে আমি আগে বের করে নিই। আমার মনে হয় এখানে আমার নিচে আরেকটু ওয়ার্কিংটা বা সাইডে রাফ করতে হবে এখানে। হ্যাঁ, তাহলে 0, 0 আর 1, 0 দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট, 1, 3, 1, 3 পয়েন্টের আমরা ইকুয়েশন বের করবো। তাহলে প্রথমে বের করতে হবে কি, স্লোপ বের করতে হবে, ঢাল বের করতে হবে, m y = mx + c। হ্যাঁ,
তাহলে এম এর মান যদি এখান থেকে বের করতে হয়, y2 মাইনাস y1, 3 মাইনাস 0 ডিভাইড বাই 1 মাইনাস 0, হ্যাঁ, ইকুয়ালস টু এম এর মান হচ্ছে 3। আচ্ছা, এই ফর্মুলাটা কি সবাই জানে নাকি? স্ট্রেট লাইনের ইকুয়েশন y মাইনাস y1 ইকুয়ালস টু m, হ্যাঁ, এটা কি সবাই জানে? স্যার হ্যাঁ ভালোই স্যার। নয়। হ্যাঁ, জি স্যার জানি। জি স্যার জানি। এটা কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার ফর্মুলা ছিল আমাদের একটা। আচ্ছা, তাহলে আমরা এই x1 y1 যে কোনো একটা নিতে পারি। সে আমরা এই যে 0 0 পয়েন্টটা নিই, তাহলে y মাইনাস 0 ইকুয়ালস টু 3x মাইনাস 0, তাহলে y ইকুয়ালস টু 3। হ্যাঁ, তাহলে এই সরল রেখার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 3x। আচ্ছা, আমাদের জন্য এই x অ্যাক্সিসটা কি x অ্যাক্সিস না t অ্যাক্সিস? t অ্যাক্সিস না? আমরা কিন্তু জি স্যার। এটাকে এক্স অ্যাক্সিস বলছি না। তাহলে যদি এটা এক্স অ্যাক্সিস হতো তাহলে ওটাকে 3x বলতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের জন্য এটা হচ্ছে 3t, ঠিক না? এক্সটা মূলত আমাদের জি জন্য স্যার। টি, জি স্যার টি তাহলে ম্যাট্রিক্স। টি অ্যাক্সিস, তাহলে আমাদের জন্য আসলে এখানে এটা টি লেখা উচিত। হ্যাঁ, তাহলে এটাকে আমি যখন ইন্টিগ্রেশনের মধ্যে বসাবো তখন আমি বসাবো 3t। দেখো তো বোঝা যাচ্ছে কিনা কিভাবে বসাইছি। প্রথম 0 থেকে 1 এর মধ্যে আমাদের একটা সরল রেখা আছে, সেই সরল রেখার কিন্তু আমি মান বসাই নাই, কারণ এটা কোনো ফিক্সড মান না, ওটা একটা ইকুয়েশন। তাহলে সেই ইকুয়েশনের আমাদের বের করে নিয়ে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে যে ইকুয়েশন বের করি সেভাবে আমাদের ইকুয়েশনের মান, ইকুয়েশনটা বসাইতে হবে ইন্টিগ্রেশনের মধ্যে। ওকে, নেক্সট। প্রথম অংশ গেল 0 থেকে 1 প্লাস, পরের ইন্টিগ্রেশন কত থেকে কত হবে পরের ইন্টিগ্রেশনটা? 1 থেকে 3 হবে, 1 থেকে 1 3 থেকে হবে। 3, আর আর তার ইন্টিগ্রেশন এটা হবে, মাঝখানে হবে 2 ডিটি। 2 হওয়ার কথা। হ্যাঁ, 2 হবে। চেক করো, আরেকবার চেক করো। 1 থেকে না 3 এর স্যার মধ্যে 1 থেকে কি 3 হবে। 1 থেকে 3 এর মধ্যে কি আছে? তার একটা রেক্টেঙ্গুলার আছে। 1 থেকে 3 এর মধ্যে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না জি স্যার। এই অংশটুকু? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালুর মান কত? 3 না? তাহলে জি স্যার এখানে কিন্তু 3টি হবে। তাহলে স্যার 3t, 3টি হবে। 3t হবে না, 3, সিম্পলি 3। স্যার কনফিউজ না করি, আচ্ছা একটা ঠিক আছে হচ্ছে স্যার। ইকুয়েশন আরেকটা হচ্ছে ভ্যালু। 0 থেকে 1 এর মধ্যে একটা স্ট্রেট লাইন, তাহলে সেখানে বসছে ইকুয়েশন, কিন্তু 1 থেকে 3 এর মধ্যে তো হচ্ছে কোনো ইকুয়েশনের প্রয়োজন নাই, ওখানে তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ওখানে সিম্পলি 3 বসবে। স্যার এখানে আমরা সরাসরি ভ্যালু পেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা তো এখানে সরাসরি ভ্যালু পেয়ে যাচ্ছি যে এখানে সে 3 হবে। সরাসরি ভ্যালু পেয়ে যাচ্ছে, এখানে আর কোনো ইকুয়েশন বের করার যেহেতু প্রয়োজন নাই, তাহলে এখানে কিন্তু 3t লিখতেছি না। 3t আসছে কোত্থেকে? এই যে y ইকুয়ালস টু 3x, বা এটা আমাদের জন্য এটা y ইকুয়ালস টু 3t, ওখান থেকে আমরা ওই জিনিসটা এখানে বসাইছি, কিন্তু এখানে তো ডাইরেক্টলি আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি। 1 থেকে 3 এর মধ্যে হচ্ছে ভ্যালু, তাহলে এটা হচ্ছে dt। ক্লিয়ার? হ্যাঁ, জি পরেরটা, স্যার। পরের 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 অংশ, ইন্টিগ্রেশন 3 থেকে 5। 3 থেকে 5 এর মধ্যে কি আছে গ্রাফের মধ্যে? -4। -4। স্যার খেয়াল করি, -4। আবারও এখানে কিন্তু আমাদের ভ্যালু, ডাইরেক্টলি ভ্যালু। হ্যাঁ, তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, ভ্যালুটা বসাই দিলাম। প্লাস ইন্টিগ্রেশন 5 থেকে 7। 5 থেকে 7 এর মধ্যে কি আছে এই অংশটুকু? এখানে স্যার আবার সেম হ্যাঁ, ইকুয়েশন। এখানে আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে। আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে ইকুয়েশন তৈরি করার জন্য আমাদের দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট জানতে হবে। তাহলে দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট, একটা কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে আমাদের এই কোঅর্ডিনেট পয়েন্ট, এটার মান কত? 5 -4, আর এই পয়েন্টটা 7 0। আচ্ছা, তাহলে এখন এই দুইটা পয়েন্ট থেকে কি আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন বের করতে পারি কিনা? হ্যাঁ, পাবো। 5 -4, 5 -4, আর একটা হচ্ছে 7 0। তাহলে এখানে m এর মান, স্লোপের মান হচ্ছে x2 - x1, 0 -4, তাহলে +4, 7 -5, তাহলে 2 আসে না? আবার সেম ভাবে y y1 = m, x - x1,
তাহলে ওয়াই মাইনাস সে আমি এটা ইউজ করি 70টা ইউজ করি, ওয়াই মাইনাস 0 ইকুয়ালস টু 2x-7। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালস টু 2x-14। আবারও আমাদের জন্য কিন্তু এক্স অ্যাক্সিস যেহেতু টি অ্যাক্সিস, এই এক্সটাকে আমরা টি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এটা হচ্ছে 2t-14 বেসিক্যালি আমাদের জন্য। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? দেখো তো বোঝা যায় কিনা। জি স্যার। হুম? আচ্ছা, তাহলে এখন আমি কি বসাবো? হ্যাঁ, তাহলে 5 থেকে 7 এর মধ্যে আমি বসাচ্ছি 2t-14 dt। শেষ নাকি? অ্যাভারেজ ভ্যালু বের করা শেষ? হ্যাঁ, না স্যার। তাহলে না স্যার, ডিভাইড বাই, ডিভাইডেড টাইম পিরিয়ড। তাহলে এই জিনিসটা হচ্ছে কমন মিস্টেক। হ্যাঁ, তাহলে পরীক্ষার মধ্যে খুব কষ্ট করে এই যে ইন্টিগ্রেশনের অংশটুকু লিখলাম, অথবা খুব কষ্ট করে এই যে উপরের এরিয়াটুকু লিখলাম, কিন্তু লাস্টে যে এই যে ডিভাইড বাই যে টোটাল টাইম বা টাইম পিরিয়ড দিতে, এটা অনেকে ভুল করে। হ্যাঁ, এই জিনিসটা মিসিং হয়ে যায়। কেন, কিভাবে যাবে? তাহলে এটা যেন ভুল না হয়, ডিভাইড বাই পুরো ক্যালকুলেশনের পরে ডিভাইড বাই টোটাল টাইম পিরিয়ড। আচ্ছা, কেউ যদি একটু এই ইন্টিগ্রেশন গুলো করে ফেলে। আচ্ছা, হাতের কাছে কি ক্যালকুলেটর আছে সবার? হ্যাঁ, জি স্যার। ক্যালকুলেটর জি স্যার যদি আছে। থাকে তাহলে আরেকটু আমি ক্যালকুলেটরে ইন্টিগ্রেশন কিভাবে করা যায় আমি একটু সবাইকে দেখাই দিতে চাই, বা বলে দিতে চাই আর কি। হুম? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো তো মোডের নিচে, আমার 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 মডেলটা হচ্ছে ইএক্স। হ্যাঁ, বা অন্যদের হয়তো অন্য পজিশনে থাকবে। মোডের নিচে, মোডের নিচে কিন্তু একটা ইন্টিগ্রেশনের সিম্বল আছে। হ্যাঁ, তাহলে একটা ইন্টিগ্রেশনের সিম্বলের মধ্যে আপার লিমিটও লেখা আছে, লোয়ার লিমিটের জন্য একটা বক্স করা আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা আমি করতে চাই যে 0 থেকে 1, আর ওখানে বসবে হচ্ছে 3t। হ্যাঁ, তাহলে জিরো, নিচের লোয়ার লিমিটটা 0 বসাই, আপার লিমিটটা 1 বসাই। হ্যাঁ, সবাই কি আসছে? জি স্যার। জি স্যার। হুম, ওকে। আচ্ছা, তারপরে এখন লিমিট বসানোর পরে যেহেতু আমাদের এক্সপ্রেশন হচ্ছে 3t, এখন খেয়াল করে দেখি ক্যালকুলেটরে কিন্তু অলরেডি বাই ডিফল্ট dx লেখা, ঠিক না? তার মানে জি এখানে আমাদের স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওইটারে এক্স এ নিতে হবে আর কি। এক্স এ নিতে হবে। তার মানে আমাদের যেই জায়গাগুলোতে টি লেখা আছে ক্যালকুলেটরে বসানোর সময় কিন্তু ওই জায়গাতে এক্স বসাইতে হবে, নাহলে কিন্তু ইন্টিগ্রেশন ঠিক মতো আসবে না। তাহলে আমি এখন বসাবো হচ্ছে 3t। তাহলে 3tর জায়গায় বসাচ্ছি 3 লিখে, দেখো তো এক্স লেখা যায় ওই যে আলফা দিয়া ব্র্যাকেট। 3/2 আসে স্যার। হ্যাঁ, 9 এর উপরে কি একটা এক্স দেখা যাচ্ছে কিনা দেখো তো। জি স্যার, -0/64 আসছেন স্যার। সবাই কি বসাইতে পারছো? হ্যাঁ, জি স্যার। আলফা, তারপরে ক্লোজ ব্র্যাকেট, যে এই বাটনটাতে আমাদের আলফা 3/2 আসছে। প্লাস এই ব্র্যাকেট। দেখো তো এটা করলে একটা এক্স আসে। হ্যাঁ স্যার। হুম? সবার ক্যালকুলেটরের ফাংশন হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু জেনারেলি এটাই নিয়ম। আচ্ছা, ইকুয়ালস টু করলে এখান থেকে ডাইরেক্টলি ভ্যালু পেয়ে যাব 3.2। ওকে, তাহলে 3/2 আসে। 3/2 আসে। তাহলে ফার্স্ট অংশটুকু হচ্ছে আমাদের 3/2। বলবেন স্যার। আমি এই অংশটুকু মুছে ফেলি, যেহেতু আমাদের এগুলো এগুলো আসলে রাফ, বা এগুলো হচ্ছে সাইড দিয়ে ক্যালকুলেশন থাকবে, এগুলো আমরা স্যার, শো ওগুলো করে তো দিব। ম্যাথের মধ্যে দেখানো লাগবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখাইতে হবে। হ্যাঁ, এটা সাইড দিয়ে দেখাইতে হবে। ক্যালকুলেশন হবে। হ্যাঁ, ক্যালকুলেশন, এটা পার্ট অফ দ্য প্রসেস। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে মানটা আমি বসাই ফেলি। এটা প্রথমটা হচ্ছে 3/2। আবার পরের ক্যালকুলেশন কিন্তু এগুলো ক্যালকুলেটরে করা পসিবল। কারো যদি, কেউ যদি মনে করে যে আমি ক্যালকুলেটরে করবো না, তাহলে হাতে করো। 3t ইন্টিগ্রেশন কত হয়? 3t² বাই 2, ঠিক না? তাহলে ওই যে 3t² বাই 2 আপার লিমিট লোয়ার লিমিট এভাবে বসাও করা যায়। আচ্ছা, ক্যালকুলেটরে যেহেতু করা যায়, এটা কত আসে? থ্রি ইন্টিগ্রেশনটা 9 - 3, 6 নাকি? ডাইরেক্টলি করতেছি। জি স্যার, 6। -4 এরটা
-4 × 5 -20 -12 -12 -8 হুম স্যার -8। -8 আচ্ছা এরপর একটা দেখতে হবে, ক্যালকুলেশন করে দেখো কত আসে। ক্যালকুলেটরে বসায় দাও যে 2t - 4, ওই এক্সপ্রেশনটা 2t। খেয়াল রাখি টির জায়গায় টি বসাইতে হবে, টির জায়গায় কিন্তু এক্স বসাবো আমরা, কারণ ক্যালকুলেটর হচ্ছে ডিএক্স করে। -4। -4 না, -4 আছে স্যার, -4 ডিভাইড ডিভাইডেড বাই বাই 7 কত আসে আনসার দেখো তো, ওই উপরেরটার সাথে ম্যাচ করে কিনা। -0.642 -0.64। ওই তো একই জিনিস। স্যার এই নিয়মটা একটু স্যার বেশি ঝামেলা। আপনি শুরুতে যে নিয়মটা দেখাইছেন স্যার, ওইটা এটার থেকে সহজ। এমন কি কোনো ম্যাথ আসবে আমাদের যে উপরের নিয়মে করা যাবে না, ইন্টিগ্রেশন করেই বের করা লাগবে? আচ্ছা এখন এখন আসি, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রশ্ন। এখন দেখো দুইটা মেথড করাই দিলাম, দুইটা মেথডের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি উপরেরটা সহজ, ঠিক না? উপরেরটা জাস্ট এরিয়া বের করে, যেটা পজিটিভ এরিয়া সেটা যোগ মাইনাস নেগেটিভ এরিয়া। কিন্তু পরের মেথডটা কিন্তু একটু ডিফিকাল্ট, এটা ইন্টিগ্রেশন করে প্রতিটা করতে হবে। তাহলে আমরা এখন হ্যাঁ স্যার। স্যারকে বলতে দে না আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যার যেটা পছন্দ, আমার আমার ওটা নিয়ে কোনো ইস্যু নাই, যার যেটা পছন্দ হয়। কিন্তু আহ, এর পরের আরেকটা আমরা ভ্যালু বের করবো, অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? সরি, এখন তো বের করলাম অ্যাভারেজ ভ্যালু, এরপরে আমরা আরেকটা ভ্যালু বের করবো, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে ওই আরএমএস ভ্যালু বের করার জন্য কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতেই হবে, ওটা কিন্তু অন্য কোনো মেথড নাই, ঠিক আছে? তাহলে তখন যে ক্লিয়ার হবে যে যদি অ্যাভারেজ ভ্যালুটা এই নিয়মে বের করে ফেলি, তাহলে আরএমএস ভ্যালুটা বের করা সহজ যদি আমরা ইন্টিগ্রেশন মেথডটা ইউজ করি। এবং অঙ্ক যে পরীক্ষাতে থাকবে ওটা কিন্তু একই গ্রাফ থেকে বলা হবে ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু, আর এরপরে আমরা এর একটু পরে, এটার পরেই আমরা বের করবো ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু। হ্যাঁ, তাহলে অ্যাভারেজ ভ্যালু বের করার দুইটা মেথড, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই মেথডে করতে পারি, এই যে এরিয়া মেথডে করতে পারি, কিন্তু পরে যখন আরএমএস করব তখন কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, এবং আমি দেখাই দিব যে এই অ্যাভারেজ ভ্যালুর ইন্টিগ্রেশনের সাথে ওই ইন্টিগ্রেশনের খুব বেশি পার্থক্য নাই, হালকা একটু চেঞ্জ হবে। হুম? তাহলে এখন ওইটা তোমাদের কনসিডারেশন, এটা তোমরা কিভাবে করবা। যদি মনে হয় যে না অ্যাভারেজ ভ্যালু এরিয়া মেথড দিয়ে করব, আরএমএস ভ্যালু ইন্টিগ্রেশন দিয়ে করব, ওটাও হতে পারে। অথবা অ্যাভারেজ ভ্যালু ইন্টিগ্রেশন, আরএমএস ভ্যালু ইন্টিগ্রেশন, দুই মেথডই করা যাবে, এটা কোনো ইস্যু না। হুম ওকে স্যার। বুঝতে পারছি। ওকে আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে এর পরের অ্যাভারেজ ভ্যালু, যেহেতু কথা চলে আসছে, আমার মনে হয় পরের ইয়েটাতে চলে যায়। এটাকে বলা হয় ইফেক্টিভ ভ্যালু। হ্যাঁ, একটা সাইনোসয়েডাল গ্রাফের ইফেক্টিভ ভ্যালু অর আরএমএস ভ্যালু। আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে, আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের মূলত যেই ভ্যালু দিয়ে আমরা কাজ করি। তাহলে বিভিন্ন যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের গায়ে কিন্তু হয় ওগুলার পিক ভ্যালু লেখা থাকবে অথবা ওটার আরএমএস ভ্যালু লেখা থাকবে। হ্যাঁ, যে এটার আরএমএস ভ্যালু কততে অপারেট করতে হয়। তাহলে আরএমএস ভ্যালুটা হচ্ছে মূলত এটার ইফেক্টিভ ভ্যালু, যেটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, তাহলে আমি যদি আবার আমাদের অরিজিনাল যেখান থেকে আমরা শুরু করছিলাম, যে সাইনোসয়েডাল গ্রাফের এক্সপ্লেনেশন দিয়ে শুরু করছিলাম। একটা সাইনোসয়েডাল গ্রাফের ওয়েভ শেপ দেখতে এরকম। হুম, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওমেগা টি অ্যাক্সিস। আমি পাই এ মার্ক করছে, পাই, এটা হচ্ছে টুয়াইস পাই, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিচিউড। সে অ্যামপ্লিচিউড একটা দিয়ে নেই এখানে, এ থাকবে বোঝানোর জন্য। তাহলে অলরেডি কিন্তু এটা অ্যাভারেজ ভ্যালু বলে ফেলছিলাম, যে একটা পিওর সাইনোসয়েডাল গ্রাফের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0। 0। তাহলে আরএমএস ভ্যালু কিভাবে বের করে? একটা আরএমএস সাইনোসয়েডাল আরএমএস ভ্যালু কিন্তু 0 হবে না,
তাহলে এটার একটা ফর্মুলা বা নিয়ম আছে। ফর্মুলাটা হচ্ছে, নামটার দিকে খেয়াল করি, রুট মিন স্কোয়ার। তার মানে তিনটা জিনিস হবে, একটা হচ্ছে স্কোয়ার হবে, আরেকটা হচ্ছে মিন মানে অ্যাভারেজ। এটা তো আশা করি সবাই জানে, স্ট্যাটিস্টিক্স যাদের ছিল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু একই জিনিস। হ্যাঁ, আর রুট, রুট মানে স্কোয়ার রুট। তাহলে তিনটা জিনিস হবে, একটা হচ্ছে স্কোয়ার হবে, অ্যাভারেজ হবে, আবার তারপর স্কোয়ার রুট হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখান থেকে আরএমএস ভ্যালু বের করার জন্য অলওয়েজ একটাই মেথড, ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা তাহলে আমরা কিন্তু সাইনোসয়েডাল গ্রাফ, যদি এরকম আরো সামনে যদি আরো সাইনোসয়েডাল গ্রাফ থাকে, আমরা কিন্তু ইউজ করব সবসময়, এই যে আগে অ্যাভারেজ ভ্যালুর জন্য যেটা বলছিলাম, সবসময় একটা সাইকেল ইউজ করব। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা সাইকেল কত থেকে কত পর্যন্ত, অ্যাভারেজ ইন্টিগ্রেশনের রেঞ্জটা কত হবে? 0 to জিরো 2 থেকে পাই। পাই স্যার। 0 to 2 পাই, ভেরি গুড। জি স্যার, 2 পাই। 0 to 2 পাই। আচ্ছা আমরা জানি একটা সাইনোসয়েডাল গ্রাফের ইকুয়েশন হচ্ছে জেনারেল ইকুয়েশন এ সাইন ওমেগা টি। এটা মনে আছে? জি স্যার। এটা শুরুর দিন লিখে দিছিলাম। তাহলে আমাদের এই ইকুয়েশনটা, সাইনোসয়েডাল গ্রাফের ইকুয়েশনটা বসাচ্ছি এ সাইন ওমেগা টি। তাহলে একটা ছিল না স্কোয়ার? হ্যাঁ, এই যে ইকুয়েশনটা, এটাকে কিন্তু এখন স্কোয়ার করতে হবে। ডি ওমেগা টি, কারণ এটা ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু ওমেগা টি, এক্স অ্যাক্সিস এর যে জিনিসটা সেটা রেসপেক্ট। স্কোয়ারটা কেন স্যার ওটা রাখবো একটু এই যে বলবেন? আরএমএস ভ্যালুর জন্য এই যে স্কোয়ার, রুট মিন স্কোয়ার নামের মধ্যে আছে স্কোয়ার। জি স্যার, বুঝতে পারছি। ক্লাস করতে সবগুলোই করব। আচ্ছা তাহলে এখান থেকে করলাম কি, ইন্টিগ্রেশন করলাম একটা সাইকেলের জন্য, এবং ওই ভিতরে যে ইকুয়েশনটা ওটা বসাইলাম। এখন ইকুয়েশনটা শুধু বসাইলে হবে না, ইকুয়েশনটাকে স্কোয়ার করে দিতে হবে। আচ্ছা এটা গেল স্কোয়ার। তারপর মিন অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ মানে হচ্ছে ডিভাইড বাই টোটাল টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কত এখানে গ্রাফের থেকে? স্যার 2 পাই। 2 পাই, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এই এই গেল স্কোয়ার হয়েছে, মিন হলো, এখন বাকি হচ্ছে রুট। তাহলে স্কোয়ার রুট, পুরাটার উপর একটা স্কোয়ার রুট। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? মানে স্যার অ্যাকচুয়ালি ওই নামের মধ্যেই আসলে সবকিছু দেওয়া আছে স্যার। সবকিছু দেওয়া আছে, তাহলে ওই অনুযায়ী কিন্তু আরএমএস ভ্যালুটা এভাবেই বের করতে হবে সবসময়। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমরা এটার জন্য একটু ক্যালকুলেশন করি। এটা হচ্ছে স্কোয়ার রুটটা তো বাইরে থাকবে, স্কোয়ার রুটটা সবার শেষে করব। 1/2 পাইটাকে বাইরে আনি, 1/2 পাই এভাবে লিখি। আর ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই, এটাকে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, এ স্কোয়ারটাকেও বাইরে আনা যায়। হ্যাঁ, তাহলে এ স্কোয়ারটাকে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতেছি, এ স্কোয়ার ডিভাইড বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি। আচ্ছা সাইন স্কোয়ার কে কি ইন্টিগ্রেট করা যায়? না স্যার, এখানে আমরা 2 সাইন স্কোয়ার ওমেগা টি আনবো। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা কি জানা আছে কিনা? সাইন স্কোয়ার কে যেহেতু ইন্টিগ্রেট করা যায় না, তাহলে এটাকে আমাদের রিপ্লেস করা যায় 1 - cos 2 ওমেগা টি/2। এই ফর্মুলাটা কি জানা আছে? হ্যাঁ, জি আর স্যার। কস স্কোয়ার ওমেগা টি এর ফর্মুলা হচ্ছে 1 + cos 2 ওমেগা টি/2। তাহলে এটাকে লেখা যায় আসলে ½ cos 2 ওমেগা টি। তাহলে এই সাইন স্কোয়ার কে আমি এটা লিখতে চাই হাফ মাইনাস এটা। তাহলে নিচে থেকে, এই স্টেপ থেকে, এখান থেকে, এখানে থেকে লিখতে চাই ইকুয়ালস টু √ওভার এ স্কোয়ার বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই সাইন হাফ মাইনাস হাফ cos 2 ওমেগা টি ডি ওমেগা টি। ওকে, তাহলে এখন হচ্ছে আবার ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশনের স্টেপ, হাফ কে ইন্টিগ্রেট করলে কি হবে? কেউ যদি আমাকে বলে হাফ কে ইন্টিগ্রেট করলে কি হবে উইথ রেসপেক্ট টু এক ওমেগা বাই টি? স্যার ওমেগা টি/2। ওমেগা টি/2। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু ওমেগা টি মাইনাস, হ্যাঁ,
হাফটা তো হাফের জায়গায় রয়ে যাবে। কস টু ওমেগা টি কে ইন্টিগ্রেট করলে কি হয়? কস কে ইন্টিগ্রেট করলে কি হবে? সাইন স্যার সাইন 2 ওমেগা টি/2। সাইন টু ওমেগা টি বাই টু। এই বাই টুটা কেন আসলো? ওমেগা টির সাথে যদি যে কোএফিসিয়েন্ট আছে সেটা দিয়ে ভাগ হয়ে গেছে, ঠিক না? তাহলে এখন এটা পুরাটার মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাচ্ছি 2 পাই। তাহলে রুট ওভার এ স্কোয়ার বাই 2 পাই, আপার লিমিট 2 পাই বসাচ্ছি, তাহলে হাফ ইন্টু 2 পাই মাইনাস সাইন 2 পাই ইন্টু 2 পাই, 2 ইন্টু 2 পাই, তাহলে হাফ ইন্টু সাইন 4 পাই, ঠিক না? হাফ সাইন 4 পাই ডিভাইড বাই 2, এটা হচ্ছে আপার লিমিট বসালাম। মাইনাস লোয়ার লিমিট হচ্ছে হাফ ইন্টু 0, আবার এখানে মাইনাস আছে, আবার ফর্মুলার মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে হাফ সাইন 0 ডিভাইড বাই 2। স্যার এটার হাফ, অ্যান্সার কি a/√2? হ্যাঁ, তাহলে হাফ ইন্টু 0 হচ্ছে 0, সাইন 0-র মান 0, সাইন 4 পাই এর মান 0, তাহলে বাকি থাকে শুধু এই 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে হচ্ছে রুট ওভার পুরো জিনিসটা হচ্ছে এ স্কোয়ার পাই ডিভাইড বাই 2 পাই, পাই পাই কাটা, তাহলে স্কোয়ার রুট করলে আসে এ ডিভাইড বাই √2। তাহলে এটা কিন্তু মোটামুটি একটা ফর্মুলা ডিরাইভ করলাম। এটা কিন্তু আমার করতে হবে না এখন থেকে। বাই ডিফল্ট একটা সাইনোসয়েডাল গ্রাফের অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু কিভাবে বের করব? ওইটার পিক ভ্যালু ডিভাইড বাই √2, অলওয়েজ এটা ফর্মুলা এখন থেকে। এই ডিরাইভেশনটা আমি দেখাই দিলাম। সবাই কি ক্লিয়ার? তাহলে একটা সাইনোসয়েডাল গ্রাফ যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে 10, হ্যাঁ, যেটা উপরে 10 নিচে -10, তাহলে ওইটার আরএমএস ভ্যালু কিভাবে বের করবো? 10 ডিভাইড বাই √2। ডাইরেক্টলি এখন থেকে আমাদের জন্য এটা ফর্মুলা। এখন এটা হচ্ছে আরএমএস ভ্যালু বের করার নিয়ম হচ্ছে এই নিয়মটা। খেয়াল করে দেখি, আবার একটু রিভিউ করি। আরএমএস ভ্যালুর নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন একটা ফুল সাইকেলের জন্য, যেখানে আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে একটা ফুল সাইকেলের লিমিট, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যেটার ইকুয়েশন সেটাকে স্কোয়ার করতে হবে, ডি টি অথবা ডি ওমেগা রেসপেক্ট টু অ্যাক্সিস, ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড, এটা হচ্ছে অ্যাভারেজ হলো, তারপর লাস্টে হচ্ছে স্কোয়ার রুট। আচ্ছা, এখানে একটা কমন মিস্টেক আছে, অনেকে ভুল করে স্কোয়ার রুটটা শুধু উপরের অংশটুকুতে করে, এই নিচের যে 2 পায়ের মধ্যেও স্কোয়ার রুট আছে, এটা কিন্তু ভুল হয়ে যায় অনেকে, এটা কিন্তু কমন মিস্টেক, এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে খেয়াল রাখতে হবে স্কোয়ার রুটটা হচ্ছে পুরা জিনিসটার উপর স্কোয়ার রুট। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি কারণে? সময় তো আরো আধা ঘন্টা 15 মিনিট বাকি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে, আমার যেহেতু আরএমএস ভ্যালু বের করা সাইনোসয়েডাল দেখে ফেলছি, একটা অঙ্ক করতে চাই, যে এই অঙ্কটা আরেকবার করতে চাই। আরএমএস ভ্যালুর যেটা অলরেডি অ্যাভারেজ ভ্যালুর জন্য বের করছিলাম, এটা আমি আরএমএস ভ্যালুর জন্য বের করতে চাই। আচ্ছা, তাহলে আমি যেহেতু নিচে আর গেলে আমার ডায়াগ্রামটা চলে যাবে, আমি এখানেই করি, এটা মুছে ফেলতেছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, বল। স্যার সাপোজ আমাদের গ্রাফটা যদি সাইনোসয়েডাল না হয় না হয়, বাট কার্ভ আছে স্যার, তাহলে ইয়েস, এভারেজ ভ্যালু কি বের করা যাবে? বুঝিনি, আরেকবার বলো। যদি গ্রাফটা স্যার আমাদের সাইনোসয়েডাল, গ্রাফটা যদি সাইনোসয়েডাল না হয় বাট হচ্ছে স্যার মানে গ্রাফটাতে কার্ভ আছে, সাপোজ উপরের অ্যামপ্লিটিউড হচ্ছে আপনার 5, নিচেরটা হচ্ছে আমার -6 বা -7, হ্যাঁ, তখন কি স্যার ওইটার কি বের করা যাবে অ্যাভারেজ, নাকি এভারেজ ভ্যালু? হ্যাঁ হ্যাঁ, বের করা যাবে। কারণ আমাদের অ্যাভারেজ ভ্যালু 0 হওয়ার কন্ডিশন হচ্ছে গ্রাফটা সিমেট্রিক্যাল হতে হবে, উপরের অংশটুকু দেখতে যেমন, নিচের অংশটুকু দেখতে একই রকম হতে হবে। আর উপরে যদি 5 হয়, নিচে যদি -6 হয়, তাহলে এটা জি গ্রাফটা স্যার। তো সিমেট্রিক্যাল হলো না। না স্যার। হুম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু ইয়ে বের করতে চাই, অ্যাভারেজ ভ্যালুটা বের করতে চাই, এই আরএমএস ভ্যালুটা বের করতে চাই, সেম জিনিসের আরএমএস ভ্যালু।
আরএমএস ভ্যালু। তাহলে খেয়াল করে দেখো, যদি কেউ অ্যাভারেজ ভ্যালু ইন্টিগ্রেশন দিয়ে বের করে ফেলে, তাহলে ফর্মুলাটা কোথায় চেঞ্জ হবে? আরএমএস এর ক্ষেত্রে একই ফর্মুলা, জাস্ট যেখানে 3t বসছে ওটা 3t স্কোয়ার হবে, যেখানে 3 বসছে ওটা 3 স্কোয়ার হবে, -4টা -4 স্কোয়ার হবে, 2t -4টা 2t স্কোয়ার হবে, ডিভাইডেড বাই 7 এর মধ্যে থাকবে, আর পুরা জিনিসটার উপরে স্কোয়ার রুট। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি কেউ অ্যাভারেজ ভ্যালু এরিয়া মেথডে করে, আরএমএস ভ্যালুতে কিন্তু যে এই ইন্টিগ্রেশনটা করতেই হবে। তাহলে আমি সাজেস্ট করি যে আমাদের ইজি হওয়ার জন্য, জিনিসটা সহজ করার জন্য, আমি অ্যাভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু দুটেই আমরা ইন্টিগ্রেশন মেথডে করি। হ্যাঁ, তাহলে জাস্ট এক ফর্মুলাটা একটু এডিট করে দিব, ক্যালকুলেটরে মান একসাথে যদি প্রেস করি, একটা ক্ষেত্রে স্কোয়ার ছাড়া, স্কোয়ার রুট ছাড়া, ওটা অ্যাভারেজ ভ্যালু, আর একটা হচ্ছে স্কোয়ার দিয়ে স্কোয়ার রুট দিলাম শেষে, ওটা হচ্ছে আরএমএস ভ্যালু। একবার ক্যালকুলেটরে একবার প্রেস করতে হবে, একটু হালকা এডিট করতে হবে হয়তো ক্যালকুলেটরে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তার মানে স্যার ওই যে এভারেজ ভ্যালুটাকে রুট করলেই আমরা আরএমএস ভ্যালু পাবো। রাইট। অ্যাভারেজ ভ্যালুটাকে রুট করলে না স্যার, অ্যাভারেজ ভ্যালুটাকে স্কোয়ার করতে হবে। এই যে প্রতিটা, এই যে 3t স্কোয়ার, 3 স্কোয়ার, -4 স্কোয়ার, 2t -4 14 স্কোয়ার, আগে তো স্কোয়ার ছিল না, আগে তো স্কোয়ার ছাড়া ছিল। তাহলে স্কোয়ার করতে হবে, ডিভাইড বাই 7 এটা তো আগেই ছিল, আর রুট ওভার করতে হবে। দুইটা জিনিস অ্যাড করতে হবে, একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে স্কোয়ার রুট। জি স্যার, বুঝতে আচ্ছা স্যার, ওই যে বুঝেছি আপনি স্যার। যে সূত্রটা লিখলেন ওই পেজটা একটু বের করতে পারবেন? কোনটা এটা? আরএমএস এটা এরটা আছে। জি স্যার, জি স্যার। স্যার ঠিক আছে। স্যার ঠিক আছে। হ্যাঁ, ওকে, আচ্ছা নেক্সট। তাহলে এখন আমি আমি একটা অঙ্ক প্র্যাকটিসের জন্য, যে এটা নিজেরা প্র্যাকটিস করতে পারি কিনা, যে এই একই অঙ্ক থেকে, মানে একই প্রবলেম থেকে আমরা অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু বের করবো। ফোর, জিরো, ওয়ান, থ্রি, 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 ভ্যালুটা হচ্ছে 4, 6, -5, এক্সিস, কারেন্ট ইকুয়েশন। এখান থেকে প্রশ্ন হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা অঙ্কর সেটের একটা অংশ থাকবে। determine average যা দিলেন স্যার! practice। তাহলে এখান থেকে এই গ্রাফটার কয়টা অংশ আছে একটু যদি আমাকে বলো, তাহলে বোঝা যাবে যে ইন্টিগ্রেশনটা কিভাবে কিভাবে করতে হবে। একটা অংশ হচ্ছে -4 থেকে 1, আরেকটা অংশ হচ্ছে 1 থেকে 2, আরেকটা অংশ হচ্ছে 2 থেকে 4। দেখা তো বোঝা যায় কিনা, 3টা কেন স্কিপ করলাম? স্যার হ্যাঁ, এটা তো এটা একটা সরল রেখা। এটা একটা সরলরেখা, তাহলে এটা করা যেত 2 থেকে 3
আর 3 থেকে 4 করা যেত, কিন্তু এটা তো একটা কন্টিনিউয়াস স্ট্রেট লাইন, ঠিক না? এই অংশটুকু, তাহলে এটাতে 3 পজিশনটা আসলে প্রয়োজন নেই, 2 থেকে 3 ডাইরেক্টলি করা যায়। ওই অংশটুকুর আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করে, আরেকটা হচ্ছে 4 থেকে 5, তাহলে টোটাল অংশ হচ্ছে 4টা। -4 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু। এটা আমরা ক্লাসে প্র্যাকটিস করতে পারি কিনা, প্র্যাকটিস করে এটা আমরা ক্লাসরুমে আপলোড দিব। আমি ক্লাসরুমে ক্লাস ওয়ার্ক হিসেবে একটা অ্যাসাইনমেন্ট খুলে দিচ্ছি, এখনই আপলোড দিতে হবে করে। ক্লাস একটা ক্লাস ওয়ার্ক ওপেন করে দিয়েছি, আমরা করে এখনই জমা দেবো। 3টা 20 পর্যন্ত সময় আছে। স্যার লিমিট 1 থেকে 2, স্যার ওইখানে তো একটা ট্রাপিজিয়াম আছে স্যার, ওইটার হচ্ছে আমরা ইকুয়েশনটা কিভাবে করবো? হ্যাঁ, স্যার এটা আরেকবার বলো। স্ট্রেট লাইন না? কোনটা, কোন স্যার অংশটুকু? লিমিট 1 থেকে 2 তে, স্যার 1 থেকে 2 ওয়ান তে। 1 থেকে 2-তে, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে এটাকে এরিয়া দিয়ে বের করতেছো না, না ইন্টিগ্রেশন করে বের করতেছো? ইন্টিগ্রেশন করে বের করবো, কিন্তু ওই যে উপরে যে একটা লাইন হয়েছে ওটা তো একটা স্ট্রেট লাইন, যে ট্রায়াঙ্গুলার না, যে। আমার তো যদি এরিয়া দিয়ে না বের করো, তাহলে তো এটা স্ট্রেট লাইন বের করতে, স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। সেই অনুযায়ী আমাদের এই পয়েন্টের কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে 1 4, আর এই কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে 2 6। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন এই দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট দিয়ে বের করতে হবে, ঠিক আছে? আর এটার স্ট্রেট লাইনটা এই ব্লু কালার মার্ক করে দিতেছি। ব্লু কালারের জন্য আমাদের ইউজ করতে হবে 2 6, আর নিচের কোঅর্ডিনেট পয়েন্টটা কত? 4 - 5। আরেকটা মার্ক করি, পার্পল। পার্পল লাইনটার জন্য ইউজ করতে হবে হচ্ছে 4 - 5 আর 5 0। তাহলে তিনটা স্ট্রেট লাইনের জন্য কিন্তু দুইটা করে কোঅর্ডিনেট প্রয়োজন। তাহলে 3টা স্ট্রেট লাইনের সমীকরণ বের করতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, কোনটা? আমি ঠিক বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই। এই যে কি আমাকে
হ্যাঁ, ডিটি হবে, হ্যাঁ ইন্টিগ্রেশন হবে ডিটি উইথ রেসপেক্ট টু টাইম। আর ইন্টিগ্রেশন চারটা অংশ ইন্টিগ্রেশন হবে। আপার লিমিট 40 কেন হবে? আপার লিমিট তো হচ্ছে এক্স অ্যাক্সিস এর লিমিট গুলা থেকে আমরা বসাই। তাহলে একটা লিমিট হবে -4 থেকে 1, এটা হচ্ছে একটা লিমিট। আরেকটা লিমিট হচ্ছে -1 থেকে, সরি 1 থেকে 2। আরেকটা লিমিট হবে 2 থেকে 4। আরেকটা লিমিট হবে 4 থেকে 5। ইন্টিগ্রেশনের আপার লিমিট আর লোয়ার লিমিট গুলা কিন্তু এক্স অ্যাক্সিস এর মান দেখে বসাই। তুমি বলতেছো ওয়াই অ্যাক্সিস এর মানের কথা, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর মান হয়ে গেল, কারণ ডিটি যেহেতু, তাহলে টাইমের সাপেক্ষে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি, লিমিট গুলা বসবে হচ্ছে টাইমের লিমিট। -4, -4, না -4 থেকে 1 এর মধ্যে কি আছে এটা দেখতে হবে। -4 থেকে 1 এর মধ্যে কি আছে? হ্যাঁ, -4 থেকে 1 এর মধ্যে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে না? কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই কনস্ট্যান্ট জাস্ট 4। -5 কেন হবে 4? তাহলে ইন্টিগ্রেশন -4 থেকে 1 এর মধ্যে এই ভ্যালুটা বলবে 4 ডিটি। 5 কেন হবে ভালো করে বুঝো। -4 থেকে 1 হচ্ছে লিমিট, আর এই -1 থেকে 4 এর মধ্যে ওয়াই অ্যাক্সিসে কি আছে? ওয়াই অ্যাক্সিসে আমাদের মানে ভ্যালু আছে 4, তাহলে আমরা জাস্ট 4 বসাবো। বাকিদের কি হচ্ছে? স্যার 1,4 থেকে 2,6 এইটুকু হচ্ছে আপনার ভ্যালু হবে হচ্ছে 2t প্লাস 2 না? আরেকবার বলো কোত্থেকে কোন কোন পর্যন্ত? এই যে 1,4 থেকে 2,6, ওয়ান এই কমা ফোর ইনক্লাইন, এই হ্যাঁ, লাইনটা, স্ট্রেট লাইনটা, হ্যাঁ। এটা কি হবে 2x প্লাস 2 না? এটা বের করতে হবে, এটা আমি জানি না, এটা আমি পরে সাইড দিয়ে করতেছি, দেখি আসে নাকি। এটা হচ্ছে 1,4 2,6, এটা স্ট্রেট লাইন হবে। আগে এম এর মান বের করতে হবে, এম হচ্ছে 6 - 4 2/1, এম এর মান হচ্ছে 2, আর y - y1 goes to m x - x1, y equals to 2t -2 plus 4, 2t plus 2 আসে। জি স্যার, প্লাস 2। 2t plus 2, 2t plus 2 আর কি।
কোনটা? 4 থেকে 5 এর মধ্যে? 4 থেকে 5 এর মধ্যে তো একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, দেখো তো 4 থেকে 5 এর মধ্যে তো একটা সরল রেখা, পার্পল কালারের সরল রেখা। তো ওটার জন্য কি আবার ইকুয়েশন বের করতে হবে? কি দিয়ে করছো বুঝি নাই। ডিফারেন্স, হ্যাঁ, ইন্টিগ্রেশনটা করবা, কোন জিনিসটাকে ইন্টিগ্রেট করবা? আগে তো সরল রেখার ইকুয়েশনটা বের করতে হবে তো, তারপর ওটাকে ইন্টিগ্রেশন করবা, ঠিক না? তাহলে ফোর 4 থেকে 5 এর মধ্যে আমাদের একটা সরল রেখা আছে, যেটার দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট আমরা জানি, একটা হচ্ছে 4 - 5, একটা হচ্ছে 5 0। তাহলে এই দুইটা পয়েন্ট ইউজ করে একটা সরল রেখার ইকুয়েশন বের করা যায় না? ওটাকে ওটাকে ইন্টিগ্রেট করতে হবে, যে সরল রেখাটা বের হবে ইকুয়েশনটা, ওটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো স্যার এখানে যে 1,4 আর 2,6 এর যে সরলরেখা বের করবো এখানে, বুঝলাম স্যার ঢাল বের করবো, কিন্তু এখানে Y1 এর মানটা বসাবো কি স্যার? যে কোনো একটা, যে কোনো একটা, যে আইদার কোনো ওয়ান একটা, ফোর ইউজ, আচ্ছা যে আচ্ছা ঠিক আছে। একই একই ইকুয়েশন আসবে। হ্যাঁ, 1,4 ইউজ করলে যেই যেই ইকুয়েশন আসবে, 2,6 ইউজ করলেও একই ইকুয়েশন আসবে। X1 Y1 যে কোনো একটা ইউজ করলে হয়। এহসান আছে, এহসান? স্যার আরেকটু একটা কোয়েশ্চেন ছিল। জি স্যার। করতেছ? হ্যাঁ স্যার, করতেছি তো। স্যার হ্যাঁ, আচ্ছা। স্যার একটা কোয়েশ্চেন হচ্ছে 2,6 থেকে 4, -5। হ্যাঁ, এখানে আমাদের এই যে ভ্যালুটা আসবে, হুম। আমরা তো ওই ভ্যালু লিখবো নাকি প্লাস মাইনাসের এই ক্ষেত্রে আবার চেঞ্জ করতে হবে? না না, ভ্যালু তো না, এটা তো 2,6 আর 4 থেকে -5, এটা তো একটা স্ট্রেট লাইন। হ্যাঁ এটাও তো একটা স্যার, এখানে এখানে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। ইকুয়েশন, ওই ইকুয়েশনটা ইন্টিগ্রেশনের মধ্যে বসায় দিবা, আবার হ্যাঁ, প্লাস বসাবো, মাইনাস কি কিন্তু আছে? ওই যে আমরা যে এই ইয়ার এখানে যে আমরা সাইন ইউজ করতেছি, যেমন এই যে এই আমরা সবগুলারে আমরা এভারেজ করছি মানে যোগ করব, সেক্ষেত্রে হ্যাঁ, আমরা তো শিখছিলাম হচ্ছে রেফারেন্স লাইনের উপরে হইলে প্লাস, নিচে না না হইলে না না, মাইনাস। ওটা কনফিউজ করো না। ওই নিয়মটা ছিল এরিয়ার জন্য। এখন তো আমরা এরিয়া বের করছি, আমরা ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু জাস্ট স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বসাই দিলেই হবে। আচ্ছা ঠিক আছে এখানে ভাই, ঠিক কোনো আছে। প্লাস মাইনাস চিন্তা করতে হবে না, এখানে উপরেরটা পজিটিভ এরিয়া, নিচেরটা নেগেটিভ এরিয়া, এটা চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাহলে ওটা ছিল যদি এরিয়া দিয়ে বের করতাম, তখন উপরের এরিয়াটা প্লাস, নিচের এরিয়াটা মাইনাস। এখন যেহেতু ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে এখন এই স্ট্রেট লাইনটা বসে যাবে, প্লাস মাইনাস চিন্তা করার প্রয়োজন নাই, কারণ প্লাস মাইনাস অলরেডি ওটা কনসিডার হয়ে যাবে যখন আমি লিমিট বসাই দিচ্ছি। তাহলে তখন আমরা লিমিট একটা 2 থেকে 4 পর্যন্ত বসাচ্ছি না? হ্যাঁ, তাহলে ওই অনুযায়ী কিন্তু আমাদের ভ্যালু গুলো প্লাস মাইনাস অনুযায়ী হয়ে যাবে। ওটা আমাদের, ওটা নিয়ে আমাদের টেনশন করতে হবে, ক্লিয়ার। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নাই। ফাহাদ, ফাহাদ আছে নাকি? ফাহাদ, কাজী নাইমুল বাসার, মনিম আছে নাকি? ইয়েস স্যার। জাহিন আব্দুল্লাহ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রীতুল আছে, প্রীতুল? স্যার আমি আছি স্যার, প্রেজেন্ট দিয়েছেন? প্রীতুল আছে, প্রীতুল? প্রীতুল নাই। প্রীতুল আছে, লিস্টে আছে, আছে কিন্তু কথা তো বলে না, লগ ইন করে চলে গেছে, রিমুভ। স্যার আমি আছি স্যার। হ্যাঁ ঠিক আছে, শুনছি তো।
সাইমন, সাইমন আছে? ইয়েস স্যার। মোহামিন সিয়াম? স্যার কোথায় আপলোড দিব? ক্লাসরুমেই। পাঁচশো। হ্যালো স্যার, আছি স্যার। মাইমিনুল হক সিয়াম। হ্যাঁ। জি স্যার, অ্যাটেন্ডেন্স আছে। রাহিন? জি স্যার আছি। রাহিন ক্লাস করো না কেন? ক্লাসেই তো স্যার। না না, কিন্তু লাস্ট 2-3 দিন তো অ্যাবসেন্ট ক্লাসে, মানে অফলাইন ক্লাসে আর কি। আর অভ্যস্ত ছিলাম স্যার। সাহাদ? সাহাদ? ইয়েস স্যার। ঠিক আছে। আশা করি সবাই করতেছে। 3:30 পর্যন্ত টাইম বাড়াই দিছিলাম। স্যার আরএমএস এর অঙ্ক তো অ্যাম্পিয়ার হবে তাই না? অ্যাম্পিয়ার হবে, একই ইউনিট। খেয়াল করে অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস এর ইউনিট হবে। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালু স্যার আমি গোলাম মাওলা ছিলাম স্যার, প্রেজেন্ট ছিলেন স্যার। হ্যাঁ, প্রেজেন্ট লাগবে না, আমি র্যান্ডমলি নাম রাখছি। স্যার আপলোড করে দিয়েছি। হ্যাঁ, দেখতেছি। 40 মাইনাস 25 9 আরএমএস ভ্যালু বের করা নাই সাইমন? সাইমন কি অ্যাভারেজ ভ্যালু আপলোড দাও নাই? ও স্যার দিতেছি ওটা। হ্যাঁ, এটা দিয়ে দাও। হ্যাঁ, একসাথেই দিতা। হ্যাঁ হ্যাঁ। স্যার একটু পারে দিন স্যার, টাইমটা হয়ে যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, ভালো বলছি। তবে সাথে তাহলে 4 প্লাস 17 সাইমন, তুমি লাস্টের 4 থেকে 5 পর্যন্ত ইকুয়েশনটা একবার চেক করো তো, আরেকবার চেক করো। জি স্যার। 0